আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুলটা একটু দেখে নিই, সেটা হচ্ছে আমরা প্রথমে অবশ্যই ফাইল থেকে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেই। ওকে, এটা যদি আমরা ইঞ্চিতে দেই, ইঞ্চিতে দিলাম, এখানে দিয়ে দেই হচ্ছে 15, এখানে দিয়ে দেই 10। ওকে, দেন ওকে। এই যে সাইজটা নিলাম, আমরা রেক্ট্যাঙ্গেল কথাটার সাথে কম বেশি সবাই পরিচিত। যেমন আমাদের প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এলিপ্টিক্যাল মার্কিউ টুল। অর্থাৎ রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে মূলত চার কোণা বিশিষ্ট একটা শেপ বা একটা এরিয়া। এখন আমরা যদি এটাই অর্থাৎ এই প্রথম রেক্ট্যাঙ্গুলার টুলটাকে ক্লিক করে সিলেক্ট করি, দেন এখানে একটা কালার দিয়ে দেই, একটা লেয়ার নিয়ে দিয়ে দিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। তাহলে কয়টা স্টেপ নিতে হলো আমাদের? প্রথমত এটা সিলেক্ট করতে হলো, সিলেক্ট তো করতেই হবে যে কোনো ধরনের টুল, বাট এরপরে ক্লিক করে ড্র্যাগ করলাম একটা, তারপরে সেখানে কালার দিতে হলো, অবশ্যই একটা লেয়ার নিতে হলো, তাহলে তিনটা। এরপরে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তাহলে চারটা স্টেপ নেওয়ার পরে যেটা তৈরি হলো এটাকে বলা হয় শেপ। এটা কিন্তু একটা শেপ তৈরি হলো আমাদের। ওকে, আমরা যদি এই যেটা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুল, এইটা সিলেক্ট করি, উপরে দেখা যাচ্ছে ফিল কালার এবং এখানে স্ট্রোক কালারের দুটো অপশন। আমরা ফিল কালারটাকে ওপেন করে দিয়ে আসি, একটা ক্লিক করলাম, এখানেও লাল অথবা ব্লু সিলেক্ট করে দেই। এবার যদি একটা ক্লিক করে এইভাবে আমি ড্র্যাগ করি, সাথে সাথে দেখেন একটা লেয়ার তৈরি হলো, অটোমেটিক একটা লেয়ার তৈরি হলো এবং এখানে কোনো সিলেকশন তৈরি হয়নি। তো এটাও একটা শেপ, এটাও একটা শেপ। তো দুটো শেপের মধ্যে পার্থক্য কোথায়? আমরা যখন রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এই লাল শেপটাকে ক্রিয়েট করলাম, তখন কিন্তু চারটা স্টেপ পরে যে শেপটাকে আমরা পেলাম ফাইনালি। আর যখন আমরা এই রেক্ট্যাঙ্গেল টুল থেকে এই শেপটাকে ক্রিয়েট করলাম অর্থাৎ ব্লু শেপটাকে, তখন জাস্ট একটা ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলেই যথেষ্ট। তাতে কি কি সুবিধা পাচ্ছি? একটা অটোমেটিক লেয়ার তৈরি হচ্ছে, কালারটা প্লেস হচ্ছে, পাশাপাশি আমরা ডাবল কালার দিতে পারি, অর্থাৎ স্ট্রোক কালারটাও কিন্তু এটার চারপাশে দিতে পারি। স্ট্রোকের মধ্যে একটা ক্লিক করি, এখান থেকে যদি লালটা সিলেক্ট করে দেই, দেখেন এই যে লাল কালার চারপাশ থেকে প্লেস হয়ে গেল, পাশাপাশি অটোমেটিক একটা লেয়ার কিন্তু তৈরি হলো। এবং এই লেয়ারের মাঝখানে যে আইকনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় শেপ আইকন। এই শেপ আইকনে আমি যদি ডাবল ক্লিক করি এবং কালারটা এভাবে চেঞ্জ করে দিতে পারি লাইভ দেখে দেখে। ওকে, এই এতগুলো হচ্ছে আমাদের সুবিধা। তাহলে আমরা এই যে শেপটা ক্রিয়েট করলাম, এটাকে ডিলিট করে দেই, আগেরটাও ডিলিট করে দেই এবং এখানে দেখা যাচ্ছে কতগুলো? ছয়টা। ছয়টার প্রথমটা ছিল আমাদের কর্নার বিশিষ্ট চার কোণা। এই যে আমরা শেপ নিয়ে নিলাম। এখন আমি যদি চাই যে নিজের মতো করে ড্র্যাগ না করে আমি যদি ফিক্সড একটা সাইজে শেপ ক্রিয়েট করতে চাই, তখন কি করব? রেক্ট্যাঙ্গেল টুলে একটা ক্লিক করে আমি যদি এই আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করলাম, সাথে সাথে একটা বক্স চলে আসলো। ওকে, যখনই বক্স চলে আসলো আমরা ওয়াইড দেখতে পাচ্ছি, হাইট দেখতে পাচ্ছি। জাস্ট এ মিনিট।
ওকে, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়াইড 100 এবং হাইট 100 পিক্সেল। তো পিক্সেল না দিয়ে আমরা যদি এখানে 3IN দিয়ে দেই, ইঞ্চি, এখানেও যদি দিয়ে দেই 3IN, দেন ওকে প্রেস করলাম, সাথে সাথে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল, 3/3 ইঞ্চি একটা শেপ। ওকে, ফিক্সড একটা সাইজে নিতে গেলে এভাবে আমরা নিতে পারি। পাশাপাশি নিচের যতগুলো আমরা দেখতে পাচ্ছি টুল, এই প্রত্যেকটা টুলসই কিন্তু শেপের আইকন তৈরি হয় বা এক একটা লেয়ার তৈরি হয় নিজের মতো করে। আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল যদি সিলেক্ট করি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যেটা, এইটা আমরা যদি একটু সিলেক্ট করি, দেখেন চারপাশ থেকে একটা কর্নার তৈরি হলো, এই যে কর্নার না, একটা রাউন্ড তৈরি হলো। এই রাউন্ড যদি আমি বাড়াতে চাই বা কমাতে চাই, সেই ক্ষেত্রে কি করতে পারি, ওপরে রেডিয়াস, এই যে রেডিয়াস নামে একটা অপশন, এখানে 13 দেওয়া, তো আমি এখানে 30 দিয়ে দেই, 30 পিক্সেল দিয়ে জাস্ট এন্টার প্রেস করলাম। এবার যদি ক্লিক করে ড্র্যাগ করি, আরো একটু রাউন্ড তৈরি হলো, এই যে দেখতে পাচ্ছি এটার থেকে এটা বেশি। আমরা যদি এখানে 100 দিয়ে দেই, দিয়ে এন্টার প্রেস করলাম, এবার আরো বেশি রাউন্ড তৈরি হলো আমাদের। তার মানে এই রেডিয়াস থেকেই আমরা চারপাশের জায়গাটুকুকে রাউন্ড করে ফেলতে পারি। ওকে, আমরা পরেরটা যদি দেখি, ইলিপস টুল। ইলিপস টুলটা হচ্ছে রাউন্ড একটা শেপ, এই যে একটা গোল শেপ ক্রিয়েট করলাম। আমরা এটাকে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে যদি একটু দেখি যে এটাও একটা শেপ, আবার এটাও একটা শেপ। আমরা চাচ্ছি এক্সাক্ট চারপাশ থেকে সমানভাবে, সমান রেশিওতে বা সমানভাবে প্রপোর্শন অনুযায়ী একটা শেপ ক্রিয়েট হবে। সেটা করার জন্য কি করব, আমরা ডান পাশে দেখেন একটা কালো এরিয়া, যেখানে কিনা ডাব্লিউ এবং এইচ লেখা। ডাব্লিউ হচ্ছে হাই ওয়াইড এবং এইচ হচ্ছে হাইট। তো ডাব্লিউতে 3.250 ইঞ্চি এবং এইচ এ অর্থাৎ হাইটে রয়েছে 3.472। তো দুটো অবশ্যই সমান নয়, আমার চোখের দেখা যদিও মনে হচ্ছে যে চারপাশটা হয়তো সমান, বাট সমান নয়। সমান করতে গেলে কি করতে হবে, বা প্রপোর্শন ঠিক রাখতে গেলে আমাকে শিফট চেপে ধরতে হবে। আমি কিন্তু শিফট চেপে ধরেছি, সাথে সাথেই এই কালো অংশের মধ্যে দেখেন 3.458 ইঞ্চ আর হাইটটা হচ্ছে 3.458, দুটোই সমান। এখন আমি ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার সাথে চারপাশের প্রপোর্শন অবশ্যই ঠিকভাবেই প্লেস হলো বা একটা সঠিক রাউন্ড তৈরি হলো। আমরা যদি পরেরটা দেখি, অর্থাৎ পলিগোনাল টুল। পলিগন টুল কি, আমরা একটা ক্লিক করে ড্র্যাগ করি, এই যে এটা হচ্ছে পলিগন টুল। বিভিন্ন কর্নার থাকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমি চাইলে আরো বেশি কর্নার করতে পারি। সাইডস এর মধ্যে ওপরে এখানে পাঁচটা, তাই এখানে পাঁচটা। আমি যদি এখানে দিয়ে দিই 10টা, এই যে 10 এবং এন্টার, একটা ক্লিক করে ড্র্যাগ করি, এবার কিন্তু কর্নার এখানে 10টাই রয়েছে। ওকে, আমরা এটা ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে আমরা যদি চাই লাইন টুল, লাইন টুলটা কি, ক্লিক করে আমরা ড্র্যাগ করি, জাস্ট একটা লাইন তৈরি হবে। বিভিন্ন ডিজাইনের খাতিরে, ডিজাইনের সময় আমাদেরকে লাইনের প্রয়োজন হয়, তখন আমরা এখান থেকে লাইন টুল ব্যবহার করতে পারি, যেটা কিনা আমরা এই শেপের মাধ্যমে কালারটাও পরিবর্তন করে দিতে পারি। এই যে শেপ আইকনের মাধ্যমে কালারটা পরিবর্তন করা যায়। পরেরটা হচ্ছে আমাদের কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুল কি, কাস্টম শেপ টুল যখনই সিলেক্ট করলাম, ওপরে অপশনের মধ্যে এই যে ছোট্ট একটা অপশন, এখানের অ্যারো কিতে ক্লিক করলাম, অনেকগুলো শেপ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে ফটোশপ আমাদের জন্য দিয়েছে। যেমন আমরা প্যাটার্ন দেখেছিলাম, ব্রাশ দেখেছিলাম, যেগুলো হচ্ছে ডিফল্ট ভাবে ছিল, এখানেও ঠিক একই ভাবে শেপসও বিভিন্ন ভাবে ডিফল্ট ভাবে এখানে থাকে। যেমন আমরা যদি এটাতে ক্লিক করে, একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, এটা কিন্তু একটা শেপ। আবার এইটা, এই যে এই কালারটা এখানে প্লেস হচ্ছে কেন, তার কারণ হলো ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে এখানেও সেটাই প্লেস হবে। আমি যদি লালটা সিলেক্ট করে দেই, এইবার একটা ক্লিক করে ড্র্যাগ করি, এই যে, আচ্ছা এইখান থেকে সিলেক্ট করতে হবে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, আমি আরো একটা যদি একটু চেঞ্জ করি, যেমন এই একটা পাতা, ওকে। তার মানে এইগুলো কাস্টম শেপ, আমরা কাস্টম শেপ নিজেরাও আবার তৈরি করতে পারি। প্যাটার্ন যেমন তৈরি করেছিলাম বা ব্রাশ যেমন তৈরি করেছিলাম, কাস্টম শেপও তৈরি করা যায়। সেটার জন্য আমরা চাইলে এখান থেকে পলিগন শেপ নিতে পারি। এখানে আমরা 6টা দিয়ে দেই,
6টা এবং নতুন করে আরেকটা ক্রিয়েট করি এইভাবে। ওকে, এটাকেই আমি কপি করে যদি এখানে প্লেস করি, ওকে, এই দুটোকে সিলেক্ট করি, অল্টার চেপে ধরে আবারও কপি করলাম। এই 4টাকেই সিলেক্ট করে আমি এই সিলেকশনের উপরে অর্থাৎ লেয়ারের উপরে রাইট ক্লিক করে মার্জ শেপ করে দেই, অর্থাৎ 4টা শেপই একটা শেপে পরিণত হলো, এই যে এইভাবে। ওকে, দেন আমি যদি এডিটে যাই, এডিট থেকে ডিফাইন কাস্টম শেপ, ডিফাইন কাস্টম শেপ এখানে লিখে দিই নিউ, দেন ওকে। এবার আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি এবং কাস্টম শেপের মধ্যে গেলে এখান থেকে একেবারে লাস্ট যেটা সেটা আমরা মাত্র তৈরি করলাম। তো এইভাবে আমরা বিভিন্ন ডিজাইনের শেপ তৈরি করতে পারি চাইলে, পাশাপাশি ডিফল্ট শেপও ব্যবহার করে নিতে পারি। আমরা যদি একটু দেখে নেই যে ক্রিয়েট লোগো, অর্থাৎ ফটোশপ দিয়ে বেসিক একটা লোগো আমরা ট্রেস করে দেখতে পারি। ফটোশপ দিয়ে একটা বেসিক লোগো, আচ্ছা, তো আমরা ফাইল থেকে একটু যাই, প্লেসে যাওয়ার পরে আমরা যদি ওকে, এটাকেই আমি একটু বড় করি, এখানে রেখে দেই, আরো একটু বড় করি, দেন এন্টার। এই লোগোটাকে আমরা ট্রেস করব। কিভাবে করব? ডান পাশে দেখেন এই যে অংশটুকু, এতটুকু আগে আমাদের নিতে হবে। তো এতটুকু নেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাই ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপরে। এইবার আমরা যদি এইখান থেকে অর্থাৎ ইলিপস টুলের মাধ্যমে ইলিপস টুল সিলেক্ট করলাম, দেন ফিল কালারটাকে বন্ধ করলাম, ওকে, এই কালারটা দেই, ওকে, নিয়ে নিলাম। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিতে পারি, স্ট্রোকটা ওকে। তো আমরা যে স্টক কালারটা নিলাম, স্টক কালারটা একটু বাড়িয়ে দেই, যেমন এখান থেকে স্টক কালারটা তো দিচ্ছি, কিন্তু এখানে ও আচ্ছা, এটা তো উপরে হবে, এই যে এবার ঠিক আছে, এখানে দেই, আবার একটু বাড়িয়ে দেই এখান থেকে,
ওকে, এতটুকু হলেই হবে। তো এই যে রাউন্ড যেটা আমরা নিলাম, এটা এখানে এনে ছেড়ে দিই। এখন দেখেন ডান পাশের এই ছোট্ট অংশটুকু আমরা কিভাবে বের করব। এটা তো সম্পূর্ণ গোল, এটাকে আমরা কিভাবে অর্ধেকটা করে ফেলবো, কেটে ফেলবো। কেটে ফেলার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা দেখেছিলাম যে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দিতে হয় ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এই যে ডিরেক্ট সিলেকশন টুল। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট, সরি, এই যে রাউন্ড, এই রাউন্ডের মধ্যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা আমাকে প্রথমে বের করতে হবে, কোথায় আছে এবং কয়টা আছে। সেটার জন্য আমরা যদি পাথ সিলেকশন টুলে একটা ক্লিক করলাম এবং এই শেপের উপরে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চারটা। তো চারটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এক একটা অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে এক একটা খুঁটি বা পিলার। তাহলে আমরা যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি এবং এই অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা ক্লিক করি এইভাবে, ও এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হলো। এখন যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন অর্ধেক হয়ে গেল। তার মানে এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল, অর্থাৎ খুঁটিটা ছিল, সেই খুঁটিটা কিন্তু আমাদের এই দুটো সাইডকে ধরে রেখেছিল, তাই তো বোঝা যাচ্ছে। আবার যদি বাম পাশের এটা ডিলিট করে দেওয়া হয়, তাহলে এতটুকু অংশ ধরেই কেটে যাবে। আমরা যদি তাহলে এটাকেই সিলেক্ট করে জাস্ট আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এই যে এখন যেটা দেখতে পাচ্ছি অর্ধেকটা কেটে গেল, বাকি অর্ধেক এখানে রয়ে গেল। এটাকেই আমরা এখানে দিতে পারি, অর্থাৎ এটাকে আমি পাশে রেখে দিই আপাতত। পরেরটা কি, পরেরটা হচ্ছে আমাদের এই ইয়েলো কালারটা নিতে হবে। সেটার জন্য আমরা পেন টুলের ব্যবহার করতে পারি। পেন টুলের উপরে এই যে শেপ এবং পাথ, এই পাথে একটা ক্লিক করলাম, সরি এই শেপে একটা ক্লিক করলাম, এবং এখানে এটা তো একটা শেপ, আমাদের শেপ নিতে হবে। ওকে, একটা ক্লিক, একটা, ওকে। দেখেন এখানে এখন যদি আমি একটা ক্লিক করি এই জায়গাটাতে, তাহলে এটা কি হবে, এই হ্যান্ডেলটাকে কেন্দ্র করে ঠিক এইভাবে ঘুরে এখানে আসবে। এখানে যদি ক্লিক করি এইভাবে ঘুরে এখানে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, এই হ্যান্ডেলটাকে ডিলিট করে দিতে হবে, অথবা এই অ্যাঙ্কর হ্যান্ডেলটাকে টেনে এই সোজা প্লেস করে দিতে হবে। তো আমি অল্টার চেপে ধরে যদি এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করি, ওই হ্যান্ডেলটা ডিলিট হয়ে গেল। এবার আমি এখানে ক্লিক করব, এই যে, দেন ফাইনালি এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে, ওকে, এই যে মিশে গেল। ওকে, এটাকে আমরা আলাদা রেখে দিই। এইবার আমরা এই সাদাটাকে তৈরি করি, পেন টুল দিয়ে ধরি, একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে, ওকে, অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করি, একটা ক্লিক, আচ্ছা আবার একটা ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা এত দূর নেই, দেন অল্টার চেপে ধরে এটাকে ডিলিট করে দেই, একটা ক্লিক, এবং ফাইনালি এই যে, ওকে, এটাকে আমরা টেনে এখানে নিয়ে আসি। আমরা আবারও চলে যাই মেইন লোগোর উপরে, এখান থেকে এটা নিতে হবে, এটা নিতে হবে। তো আমরা যদি ইলিপস টুলটাকে সিলেক্ট করি এবং এখানে ছোট্ট করে একটা ক্লিক করলাম, এই যে, এটা আবার ফিল কালার হবে, তো ফিল কালারটা আমরা পরে দেই। ওকে, এবার এটা নিতে হবে আমাদের, এটা,
ওকে, এটা আবার আমরা কপি করে নিতে পারি ঠিক এইভাবে। আচ্ছা, আমরা সবগুলো মোটামুটি করে ফেললাম। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আমি আরো একটা জিনিস এখানে মিসিং করে গিয়েছি, এটা। ব্যাস, সবগুলো মোটামুটি হলো। এখন আমরা এই লাস্টের এটা থেকে ফার্স্ট পর্যন্ত গ্রুপ করে ফেলি এবং এখানে লিখে দেই 1। এটা ওপেন করি। প্রথমটা হচ্ছে এটার কালার চেঞ্জ করে দিই আমরা। এটা হবে স্টক কালার। স্টক কালার, এখানে একটা ক্লিক করলাম, এটা দিয়ে দিলাম। ওকে, এটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দিই। ওকে, এবার ইয়েলোটা, ইয়েলো মনে হয় এটা অথবা এটা, এটা আবার ফিল কালার হবে, এই ফিল কালার দিলাম। আচ্ছা, স্টকটাকে আমরা বন্ধ করে দিই। ওকে, এই যে এখানে। ওকে, এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের এটা দিতে হবে, এটা ছিল সাদা কালার। আচ্ছা, এটাকে আমি মুভ টুলে যাই এবং নিয়ে যাই এইভাবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের এই ছোট্ট ইলিপস, ছোট্ট ইলিপসের ব্ল্যাক কালার এবং স্ট্রোকটাকে বন্ধ করে দিই। মুভ টুলে যাই, এটাকে মুভ করে এই যে, এটা একটু উপরে দিয়ে দিই এইভাবে। এরপরে আমাদের কি আছে, এরপরে হচ্ছে আমরা এখান থেকে এটা না, এটা এটা নিতে পারি, এটা একটু ব্ল্যাক কালার করে দিই। আমরা যদি ফিল কালারটাকে, ওকে, এখন এটাকে আমি নিয়ে এখানে ছেড়ে দিই এইখানে। পরেরটা কি, পরেরটা হচ্ছে এটা, এটা ছিল সাদা কালার। আচ্ছা, এটাকে একটু উপরে দিয়ে দিই। ওকে, এখানে আরো দুটো অপশন আছে, সেটা হচ্ছে এটারও আমরা ফিল কালার থেকেই কালারটা চেঞ্জ করে দেই, এই কালার, এই কালার। ওকে, আচ্ছা, এখন আমরা এগুলো সব গ্রুপ করে ফেলেছি তো, টেনে বের করে নিয়ে আসি। আচ্ছা, এর মধ্যে আরো একটা আছে আমাদের, আরো একটা আছে হচ্ছে এইটা মেইন, যেটা এই মেইনটাকে আমি একটু বের করে আলাদা রেখে দেই। সবগুলোকে ধরলাম, গ্রুপ করলাম, 002, এইটা হচ্ছে আমাদের লোগো। আমরা চাইলে এটাকে একটু জুম করে দেখতে পারি, যেমন এখানে এই জায়গাটা অল্প একটু 1 পিক্সেল, এটা 1 পিক্সেল। আবার হচ্ছে এইটাতে
এটাও নান করে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক একটা লোগো যেটা আমরা টেস্ট করলাম। তো আমরা যেটা করব একেবারে বেসিক যে লোগোগুলো অর্থাৎ মিনিমালিস্ট লোগো পাওয়া যায় সেগুলোকে আমরা যথেষ্ট পরিমাণে ট্রেস করব। ট্রেসের কোনো বিকল্প নেই, অন্যের ডিজাইন কপি করতে থাকবো, ট্রেস করতে থাকবো। একটা মানে এক সময় পরে আমাদের মনেই হবে যে আমরা এবার একটু নিজেরা ট্রাই করি, নিজেরা প্র্যাকটিস করি। তবে একেবারেই যদি ট্রেস না করি বা কপি না করে নিজেরাই প্রথম থেকে ভালো ভালো ডিজাইন করার চেষ্টা করি, তো তখন যেটা হয় ওই ভালো তো হয়ই না, বরং খারাপটা দেখে ডিমোটিভেট হয়ে যেতে হয় যে আমার দ্বারা হয়তো হবে না। ওই জন্য চেষ্টা করব অন্য ডিজাইন মিনিমাম 1 থেকে 2 মাস কপি করব, ট্রেস করব, কপি করব, ট্রেস করব। দেন ক্রিয়েটিভিটি এইভাবে করতে করতেই আসবে, একবারে কখনোই আসবে না। আচ্ছা, তো আমরা একেবারে বেসিক লোগোটুকু দেখলাম। এইবার আমরা দেখবো হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নলেজ, অর্থাৎ freelancer.com, অর্থাৎ মানে মার্কেট প্লেস বা এই ইনকামের বিষয়গুলো যদি প্রাথমিক দিকে আমরা মাথার মধ্যে এমনভাবে গেঁথে নেই যে আমাদের ইনকাম করতেই হবে, ইনকাম করতেই হবে, তাহলে দেখবেন কাজে দক্ষতা আসবে না, কাজ হবে না। হবে কি, ওই ইনকামের চিন্তা করতে করতেই সময় চলে যাবে। তো যেটা করব আমরা, ইনকামের চিন্তা বাদ দিয়ে ওটা থাকুক, নিজের মতো করেই থাকুক, ওটা নিয়ে খুব বেশি ভাববো না। শুধুমাত্র ভাববো যে কিভাবে আমাদের দক্ষতা বাড়ানো যায়, কিভাবে যে কোনো ধরনের ডিজাইন আমরা দেখতে যেন করতে পারি, এই চিন্তা করতে হবে। দেন আপনার দক্ষতা আছে মানে আপনার ইনকামের অভাব নেই। কিন্তু আপনার দক্ষতা নেই, শুধু ইনকামের পিছনে ছুটলে আলটিমেটলি ফাইনালে কিচ্ছু হবে না। আচ্ছা, তো মার্কেট প্লেস মূলত কয় ধরনের হয়? মার্কেট প্লেস হয় হচ্ছে 4 ধরনের। ওকে, আচ্ছা আমি 5টা মিনিট একটু ওয়েট করি, একটু ব্রেক দিই 5 মিনিট। ওকে, তো নিশ্চয় সবাই আছি আমরা। এখন আমরা একটু দেখি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নলেজ বিষয়টা কি। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অর্থাৎ আমরা যে কাজ শিখছি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে, মানে ম্যাক্সিমাম সংখ্যক উদ্দেশ্য অথবা আমরা মূলত মার্কেট প্লেসকে কেন্দ্র করেই আমাদের এই মডিউলটা সাজানো। এখন মার্কেট প্লেসে কয় ধরনের কাজ পাওয়া যায়? কাজ পাওয়া যায় 4 ধরনের। একটা হচ্ছে বিডিং বেজ মার্কেট প্লেস, একটা হচ্ছে কন্টেস্ট বেজ মার্কেট প্লেস, আরেকটা হচ্ছে আমাদের প্রজেক্ট বেস মার্কেট প্লেস, আর একটা হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস। তার মানে 4 ধরনের মার্কেট প্লেস আমাদের রয়েছে কাজের জন্য। ওকে, এখন প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে freelancer.com। এটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। freelancer.com আমরা যদি একটু যাই, অর্থাৎ গুগলে গেলাম, এখান থেকে আমরা চলে যাই freelancer.com। ফ্রি, ওকে, freelancer.com। এই ওয়েবসাইটটাতে জাস্ট এ মিনিট আমি একটু ঢুকিয়ে দেখাই এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের freelancer.com। এখন এইখানে আমরা যখন এই ওয়েবসাইটটাতে ঢুকলাম, ওকে, আমরা কি করব, প্রথমে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছি প্রজেক্ট, তারপরে কন্টেস্ট, তারপরে ফ্রিল্যান্সার। এইখানে প্রজেক্ট বেস কাজ করা যায় বা বিড করে যে কাজটা করতে হয়, বিডিং সিস্টেম যেটা, সেটা হচ্ছে freelancer.com এর মধ্যে আমরা পেতে পারি। যেমন আমি যদি একটা ক্লিক করি, প্রজেক্টের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে বিভিন্ন ক্লায়েন্ট কাজ দিবে, তাদের কাজের ডিটেলস লিখে দিবে যে আমার এই ধরনের একটা কাজ প্রয়োজন বা কাজ করতে হবে। ওকে, এভাবে করে জাস্ট আমি একটু আসুক, এটা অনলাইন নেটটা প্রচুর স্লো।
স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন কি আসলেই দেখা যাচ্ছে না? স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। প্রচুর স্লো। আচ্ছা, আমি মুখে বলি, কারণ হচ্ছে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। ওকে, এটা আমরা আপাতত মুখে বলি। সেটা হচ্ছে আমাদের এই ফ্রিল্যান্সার ডট কম এর মধ্যে দুই ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে প্রজেক্ট বেস, অর্থাৎ বিট করে কাজ করতে হয়, যেটা কিনা আচ্ছা, যেটা কিনা আমাদের যে কোনো ধরনের ক্লায়েন্ট যারা কাজ দিবে বা যাদের কাছ থেকে আমরা কাজ নিব, তারা তাদের কাজের ডিটেলস লিখে দিবে। আমাদের ওই ডিটেলস পড়ে বুঝতে হবে যে আসলে এই কাজটা আমি পারবো কিনা। যদি আমি পারি তাহলে আমি বিট করব, বা একটা প্রপোজাল লেটার লিখতে হবে তার বরাবর। লেখার পরে আমরা যখন সেন্ড করে দিব, তার কাছে চলে যাবে, তিনি দেখবেন। তখন যদি তার মনে হয় আমাকে কাজটা দিবেন, দেন আমার সাথে যোগাযোগ করবেন। ওখানে শুধু আমি নই, অনেকেই বিট করে। দেন তার যাকে ভালো মনে হবে, যাকে ইচ্ছা, তাকে সে কাজটা দিবেন। দ্যাটস ইট। দেন কাজটা করব, কমপ্লিট করে তাকে আমি ফাইলগুলো সাবমিট করে দিলে ডলারটা আমাকে সেন্ড করে দিবে। এটাই হচ্ছে মেইন বিষয়। তবে বিট করার আগে আমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার প্রোফাইলটাকে স্ট্রং করতে হবে। আর প্রোফাইল স্ট্রং করার জন্য আমাকে এই যে কন্টেস্ট একটা অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ প্রতিযোগিতামূলক কাজ এখানে করা যায়, এবং এটাই করতে হয়। কন্টেস্টটা কি? কন্টেস্ট হচ্ছে একইভাবে যে কোনো ধরনের ক্লায়েন্ট এখানে তার কাজের ডিটেলসটা লিখে দিবে, এবং আমরা যেটা করব সেখানে, আমরা যেটা করব সেখানে, আমরা ঠিক না, যারা ওয়ার্কার বা যারা ফ্রিল্যান্সার তারা যেটা করবে, এখানে কাজের ডিটেলস দেখে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন সাবমিট করবে, এবং ওখানে আরো অন্যান্য যারা প্রতিযোগী থাকবে প্রত্যেকেই ডিজাইনগুলো সাবমিট করে, যেটা সবাই দেখতে পায়। আমি আরেকজনেরটা দেখতে পাবো, আরেকজন আমারটা দেখতে পাবে, এবং সবগুলো কাজই ক্লায়েন্ট দেখতে পায়। এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যদি কাজ পেয়ে যায়, অবশ্যই উইন করাবেন। উইন করালে ওখানে ডলারের একটা অপশন থাকে, যে আমার এই কাজটা করে দিতে পারলে তাকে আমি এত ডলার দিব। তো যাকে উইন করাবে, ওই কাজটা উইন করানোর পরে সাবমিট করে দিলে ডলারটা জাস্ট সেন্ড করে দিবে। এটাই হচ্ছে কাজ। এখন এইগুলোর বা এই সম্পর্কিত ডিটেলস আলোচনা, বা ফ্রিল্যান্সার ডট কম ওপেন করা থেকে শুরু করে, এখানে পোর্টফোলিও কিভাবে সাজাতে হবে, বা প্রোফাইল কিভাবে আপডেট করতে হবে, কিভাবে কন্টেস্ট করতে হবে, কিভাবে প্রজেক্ট বিট করতে হবে, এই বিষয়গুলো আমরা ফটোশপের লাস্ট ক্লাস যেদিন হবে, অর্থাৎ 9 নম্বর ক্লাস, এই 9 নম্বর ক্লাসের দিনেই থাকবে। ওকে, জাস্ট আমি হচ্ছে মার্কেট প্লেসের একটা বেসিক ধারণা দিচ্ছি এখানে। আচ্ছা, আর এই ফ্রিল্যান্সার ডট কমই হচ্ছে নতুনদের জন্য সবচেয়ে বেটার একটা মার্কেট প্লেস, বা বেটার একটা মাধ্যম, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেমন আমরা অনেকেই মনে করি ফাইবার, আপওয়ার্ক এগুলো অনেক বড় বড় বিষয়, বা হুট করে আমি ওখানে গেলেই হয়তো বা ইনকাম শুরু হয়ে যাবে। বিষয়টা এরকম নয়। অনলাইনে কখনোই ক্যারিয়ার 2 দিনে সেট আপ করা যায় না, 2 দিনের জায়গা না এখানে। অনলাইনে যদি কেউ কাজ করতে চায়, তাকে 1 থেকে 2 বছর, মিনিমাম মিনিমাম 2 বছর সময় দিতে হবে। একটা না, মানে আমি 1 মাস সময় দিলাম, 2 মাস আমার কোনো খবর নেই, এভাবে আমি 20 বছর কেন, 20 যুগ সময় দিলেও কখনো সাকসেস আসবে না। কন্টিনিউ সময় দিতে হবে, এবং স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আমি এখনই 2 মাস কমপ্লিট করলাম, বা 2 মাসে এই কি বলে এটাকে, গ্রাফিক্সের কোর্স শেষ করলাম। শেষ করে ঠিক আছে, আমি চলে গেলাম ফাইবারের মতো জায়গায়, আমি চলে গেলাম আপওয়ার্কের মতো জায়গায়। সেখানে গেলে কি হবে, আপনি যখন ফাইবারে যাবেন তখন ওখানে গিগ নামে একটা বিষয় থাকে, সেটা ওপেনই করতে পারবেন না। আর ওপেন যখন যদি করেও ফেলি কোনো রকম বিভিন্ন ইউটিউব ভিডিও টিডিও দেখে, বা কারোর হেল্প নিয়ে, বাট সেখানে কাজ তো আসতে হবে। কাজ আনতে গেলে মার্কেটিং করতে হবে, দক্ষতা থাকতে হবে। এই বিষয়গুলো ওখান থেকে হুট করে হবে না, কারণ ওটা হচ্ছে মিডিল একটা স্টেপ। প্রাথমিক স্টেপ হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম। নতুন শিখে ফ্রিল্যান্সার ডট কমে শুধু কন্টেস্ট করতে হয়। আর কন্টেস্ট করলে কি হয়, আমার পোর্টফোলিও জমা হয়, আমার প্র্যাকটিসটা হয়। তারপর হচ্ছে ক্লায়েন্টের মাইন্ড রিড করা যায়। মাইন্ড রিড করা বলতে কি বোঝায়, এখানে হচ্ছে বিষয়টা এরকম, ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে একটা বিজনেস কার্ড করে দিতে হবে, অথবা একটা ফ্লায়ার করে দিতে হবে, এতটুকু। এবার আপনি কি করবেন, আপনি বিজনেস কার্ড কিভাবে করবেন, ফ্লায়ার কি করবেন, কি ইনফরমেশন দিবেন, কোন কালার দিবেন, এইগুলো তো জানতে হবে। আর এই বিষয়গুলো জানার জন্য, বোঝার জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই ফ্রিল্যান্সার ডট কম। কারণ এইখানে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি মানুষ করে থাকে। তো যতই মানে মিনিমাম একটা ভুলের মাত্রা থাকলেও এখান থেকে রিজেক্ট করবে না আপনাকে, বা আপনার অ্যাকাউন্ট ব্যান করবে না। বাট আপনি যদি ফাইবারে বা আপওয়ার্কের মতো জায়গায় একটু
19-20 ভুল করে ফেলেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আচ্ছা, আচ্ছা, তাহলে freelancer.com এর বিষয়টা হচ্ছে এই। এখন আমরা চলে যাই ফাইবারে। ফাইবার আমরা সবাই কম বেশি যেটা জানি, ফাইবারে চলে যাই, fiverr.com। ফাইবারের মধ্যে কি রয়েছে? ফাইবারের মধ্যে একজন ক্লায়েন্ট আসবে, এসে কি করবে, তার কাজের বা তার যেটা প্রয়োজন সেটা সে সার্চ দিবে। যেমন বিজনেস কার্ড, যদি একজন ক্লায়েন্টের প্রয়োজন হয় বিজনেস কার্ড, এখানে লিখে সার্চ করলো, চলে আসবে। আসার পরে আমি এটাতে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি যে বিজনেস কার্ড। এই জিনিসটা কি, আমরা ফাইবারকে তুলনা করতে পারি একটা শপিং মলের সাথে। ওকে, ফাইবারকে তুলনা করতে পারি একটা সব কত ওকে, আমরা যদি এই fiverr.com এই ওয়েবসাইটটাকে একটা শপিং মলের সাথে তুলনা করি, তাহলে একটু খেয়াল করি। শপিং মলে আমরা ঢুকছি আর ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করলাম। ওকে, নেক্সট আমরা শপিং মলে ঢোকার পরে কি দেখি, অনেকগুলো শোরুম দেখতে পাই। তাহলে এক একটা শোরুমের মধ্যে এক এক ধরনের প্রোডাক্ট থাকে। এখানেও একইভাবে অ্যাকাউন্ট ওপেন করার সাথেই কিন্তু কাজ আসে না, এখানে আমাকে বিভিন্ন রকম শোরুম তৈরি করতে হয়, অর্থাৎ যেটাকে বলা হয় গিগ, GIG গিগ। এই যে অ্যাবাউট দিস গিগ, গিগ তৈরি করতে হয়। এখানে কয়টা গিগ তৈরি করা যায়? 60টা, মিনিমাম নতুন অবস্থায় 60টা গিগ তৈরি করা যায়, অর্থাৎ 60টা শোরুম ক্রিয়েট করা যায়, যেখানে আমি আমার প্রোডাক্ট, অর্থাৎ একটা বিজনেস কার্ড, একটার মধ্যে ফ্লায়ার, একটার মধ্যে ব্রোশিয়ার, প্রয়োজনে প্রত্যেকটাই বিজনেস কার্ড হতে পারে। ওকে, আমার ইচ্ছা আমি যেখানে এখানে যাই রাখি। সুতরাং এইগুলোকে আমি সাজিয়ে রাখবো, যেমন এই একটা, এই একটা, এই একটা। ওকে, সাজিয়ে রেখে দিচ্ছি। ক্লায়েন্ট আসবে, এভাবে ঢুকবে, বিজনেস কার্ড প্রয়োজন হলে গিগের মধ্যে ঢুকবে, অর্থাৎ শোরুমের মধ্যে ঢুকলো। আমি একজন কাস্টমার হিসেবে যদি শোরুমের মধ্যে যাই, একটা শপিং মলে যাই, সেখান থেকে আমাকে শোরুমে ঢুকতে হচ্ছে, সেখান থেকে প্রোডাক্ট বাছাই করতে হচ্ছে, ফিচার সম্পর্কে বা যদি কোনো কাপড়ের দোকান হয় সেটার গুণাগুণ সম্পর্কে আমাকে জানাচ্ছে। কে জানাচ্ছে? ওখানে যে থাকে কাজের জন্য সে আমাকে জানাচ্ছে। এইখানে আপনাকে কে জানাবে? এখানে তো বলার মতো কেউ নেই। যে কারণে এখানের এই গিগের বা এই শোরুমের সার্ভিস সম্পর্কে ডান পাশে লেখা রয়েছে বেসিক। বেসিক যদি আপনি $10 ব্যয় করেন তাহলে এই সুবিধাগুলো পাচ্ছেন। আপনি যদি স্ট্যান্ডার্ড এটাতে $20 খরচ করেন তাহলে এই সুবিধাগুলো আপনি পাচ্ছেন। 2 বিজনেস কার্ডস, কনসেপ্ট, ডাবল সাইড, লেটার হেড, এনভেলপ, অল প্রিন্ট রেডি, PDF ফাইল, ফ্রি QR, 1 ডে ডেলিভারি, আনলিমিটেড সার্ভিস রিভিশন। ওকে, $20 বিনিময়। আপনি যদি প্রিমিয়াম নেন তাহলে $35, একটু এক্সট্রা সার্ভিস এখানে রয়েছে, সেগুলো পাচ্ছেন। কন্টিনিউ করলে তার সাথে যোগাযোগ করার জন্য অপশন চলে আসবে। তাহলে এখানে যেহেতু বলার অপশন নেই, সুতরাং এখানে এই শোরুম সম্পর্কে বা গিগ সম্পর্কে একটা বর্ণনা এখানে দিতে হবে। এখানে দিয়ে দিয়েছে এই সুবিধাকে, এখান থেকে কাজ করলে সুবিধাটা কি পাচ্ছেন, প্রিন্ট রেডি ফাইল পাচ্ছেন, ফ্রি QR কোড পাচ্ছেন, ডাবল সাইডেড পাচ্ছেন। এই ফিচারগুলো বা সুবিধাগুলো আপনাকে লিখে দিয়েছে, পাশাপাশি সার্ভিস গুলোর যে বর্ণনা এখানে লিখে দিয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের গিগ, অর্থাৎ আমি পসরা সাজিয়ে নিয়ে বসে থাকবো, কাস্টমার ঢুকবে, যদি পছন্দ হয় অর্ডার করবে, দেন আমি তার কাজটা করব। এটা হচ্ছে আমাদের গিগ বা fiverr.com, যেটাই বলি না কেন। আচ্ছা, এখন এটা আমরা দেখলাম, ফাইবার দেখলাম, freelancer.com দেখলাম। এবার একটু দেখে নেই রয়্যালিটি বেসড। ওকে, রয়্যালিটি বেসড অর্থাৎ রিসেলেবল মার্কেট প্লেস, এই গ্রাফিক রিভার.নেট। গ্রাফিক রিভার.নেট হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেসের মধ্যে অন্যতম একটা। আরো রয়েছে, যেমন আরো যেগুলো রয়েছে, শাটার স্টক রয়েছে, ফ্রিপিক.কম রয়েছে, তারপর হচ্ছে
এই ধরনের অনেক ধরনের সাইট, যেমন এই যে ইমেজের মধ্যে গেলে দেখি যে ফ্রি স্টক একটা, পিক্সেলস একটা সাইট, ফ্রি পিক একটা সাইট। হ্যাঁ, এখানে অনেক ধরনের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে রয়্যালিটি ইনকাম করা যায়, বা এখানে রিসেলেবল মার্কেট প্লেস বলা হয় এগুলোকে। রিসেলেবল মার্কেট প্লেসটা কেমন, আমরা যেহেতু ডিজাইনার এখানে একটু দেখি কি কি ডিজাইন রয়েছে। যেমন বিজনেস কার্ড, বিজনেস কার্ড হচ্ছে সবচেয়ে সহজ একটা ডিজাইন। আমি একটা বিজনেস কার্ডে ক্লিক করলাম, দেখেন এই যে কার্ড, এই কার্ডটাকে অনেক কঠিন মনে হচ্ছে না, বাট এটার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে। এই কার্ডটা একেবারে সিম্পলের মধ্যে গর্জিয়াস যে কথাটা থাকে সেটাই। তো এটা কিন্তু আইডিয়া জেনারেট করেই তবে তৈরি করতে হয়েছে, মনে হচ্ছে যে দেখেই যেন করে ফেলতে পারি, বিষয়টা এরকম না। যিনি তৈরি করেছেন তাকে অবশ্যই কাজটা ভালোভাবে শিখতে হয়েছে, আইডিয়াটা জেনারেট করার জন্য সময় ব্যয় করতে হয়েছে, দেন এটা তৈরি করেছে। এটা আজকে তৈরি করেনি, এটা 11 সালে তৈরি করা। 11 সাল, 17 নভেম্বর 11 সালে এটা তৈরি করেছে। তাহলে ওই সময়ে এই কার্ডটা অনেক জনপ্রিয় অবশ্যই ছিল, বা এই কার্ডটার ডিমান্ড ছিল, বা এই টাইপের কার্ডের ডিমান্ড ছিল, যে কারণে এইভাবে সে তৈরি করে এখানে সাবমিট করেছে। আর সাবমিট করার পরে এটার মূল্য দিয়েছিল $6। ওকে, জটিল হ্যাঁ, জটিল কোনো কাজ কিন্তু এটা না, দেখেন একেবারে সিম্পল কাজ। বাট যে কোনো ধরনের কঠিনের দিকে আমরা সব সময় যাই, বা একটু প্যাচের ডিজাইন করলে মনে হয় যেন সুন্দর দেখায়, আসলে কিন্তু না। যত সিম্পল ডিজাইন হবে, যত স্বাভাবিক ডিজাইন হবে ততই ভালো। হ্যাঁ, ওকে, সুতরাং আমরা চেষ্টা করব সব সময় একেবারে সাধারণ ডিজাইন করার। আচ্ছা, তো এই ডিজাইনটার প্রাইস হচ্ছে $6। একবার যদি কেউ কিনে নেয়, এই যে বাই নাওতে ক্লিক করলে দেন তার ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের বা পেপালের ইয়ে দিতে হয়, আইডি পাসওয়ার্ড দিলে $6 কেটে নিয়ে যাবে, আপনি ডাউনলোড করতে পারবেন। $6 কোথায় যাচ্ছে, এই যে ব্যক্তিটা কার্ডটা এখানে প্লেস করেছে তার কাছে $5 মতো চলে যাচ্ছে, $1 বা $1.5 চলে যাবে এই প্রতিষ্ঠানের কাছে। ওকে, তার মানে $5 করেও যদি হিসেব করি, দেখেন এই পর্যন্ত 1970 বার সেল হয়েছে 11 সাল থেকে এই পর্যন্ত। তাহলে একটা কার্ড যদি এতবার সেল হয়, তো অবশ্যই একটা কার্ড এখানে সাবমিট করে ইনি বসে নেই, আরো অনেক কার্ড বা আরো অনেক কাজ এখানে সাবমিট করে রেখেছে। সেগুলো কোথায়, আমরা একটু দেখে আসি। এই যে অনেক ধরনের কাজ, দেখেন কতগুলো কাজ। প্রথমটা কতবার সেল হচ্ছে, 34টা সেল, তারপর একটা 71টা সেল, 47টা সেল, 114টা সেল, 139টা, এইভাবে করে করে প্রত্যেকটাই কম বেশি কিন্তু সেল দেখা যাচ্ছে। তো একটা জরিপে দেখা গেছে এরকম যে এই graphicriver.net এই ওয়েবসাইটটাতে যদি কোনো ডিজাইনারের 1000 থেকে 1500 ডিজাইন, সেটা হতে পারে শুধু বিজনেস কার্ড, হতে পারে ফ্লায়ার, বিভিন্ন ধরনের ডিজাইন থাকতেই পারে। যেমন এখানে কি কি ডিজাইন পাওয়া যায়, দেখেন এখানে আমরা যদি প্রিন্টে যাই, ব্রুশিয়ার পাওয়া যায়, বিজনেস কার্ড পাওয়া যায়, কার্ডস এন্ড ইনভাইটস পাওয়া যায়, সিডি এন্ড ডিভিডি আর্টওয়ার্ক, ই পাবলিশিং ফ্লায়ার্স, তারপর ফুড মেনু, ম্যাগাজিন, অনেক ধরনের ডিজাইন কিন্তু এখানে পাওয়া যায়। তো আমি যদি 1000 থেকে 1500 ডিজাইন এখানে সাবমিট করতে পারি, তো প্রতি মাসে $800 থেকে $900 মানে খুব স্বাভাবিকভাবে ইনকাম করা যায়, যেটা অবশ্যই হচ্ছে। দেখেন এখানে স্বাভাবিকভাবে আমি যদি ভাবি যে 1500 কাজ আমার যদি প্রতিদিন 200 থেকে 300 অথবা 100 যদি সেল হয় প্রতিদিন, তো মাসে অবশ্যই এতগুলো ডলার ইনকাম হওয়া সম্ভব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিসেলেবল মার্কেট প্লেস, অর্থাৎ একটা কার্ড বা একটা কাজ যে কোনো ধরনের ডিজাইনই হোক না কেন, যত কয়বার ডাউনলোড হবে ততবারই আপনাকে পেমেন্ট দিয়ে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করে নিচ্ছেও মানুষ, এটা কিনেও নিচ্ছে। ওকে, এটা হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস। আচ্ছা, তাহলে আমরা 4টা মার্কেট প্লেস সম্পর্কে জানলাম। আর আমরা অ্যাকাউন্ট ওপেন করা দেখবো হচ্ছে ওই যে বললাম আমরা আমাদের 9 নম্বর ক্লাসে, অর্থাৎ ফটোশপের লাস্ট ক্লাস যেদিন, ওই দিন freelancer.com যেহেতু আমাদের প্রাথমিক স্টেজ, ওই ওয়েবসাইটটাতে আমরা অ্যাকাউন্ট ওপেন করব, প্রোফাইল আপডেট করব, এবং কিভাবে কন্টেস্ট বা বিট করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে জানবো। ওকে, তো আজকের মতো এখানে ক্লাস শেষ হলো।